সাংবাদিক মাসুদ কামাল, তাহলে সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেছে গণমাধ্যম হয়তো অধিকাংশই, বা কেউ কেউ গেছে। ডক্টর ইউনূস সাহেব তো বলছেন যে আমরা আমাদের সমালোচনা করুন, আমরা সমালোচনা শুনতে চাই, আমরা শুধরাতে চাই, তারপরেও কেন এই সেলফ সেন্সরশিপ? এবং এটা তো সত্য, কোনো হাউসে এখনো পর্যন্ত ফোন দেওয়া হয়নি আমি যতটুকু জানি। যে আগে যেমন ডিজিএফআই থেকে ফোন আসতো বা সরকারি বিভিন্ন দপ্তর থেকে ফোন আসতো, এই নিউজটা দিয়ে দেওয়া যাবে না, এই নিউজটা এভাবে করতে হবে, এখনো পর্যন্ত আমি আমার জায়গা থেকে বলছি এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ফোন আসেনি। তবে ডিজিএফআইতে যেমন এখনো মিডিয়া উইং রয়েছে নিয়ন্ত্রণের জন্য, তারা হয়তো এভাবে নাড়াচাড়া করছে না, আবার সরকারের পক্ষ থেকে আসে, কিন্তু তারপরে কেন এই সেলফ সেন্সরশিপ, কেন চাটুকারিতা রয়েছে? আমি একটা কথা বলে দিই, সরকারের ভিতরে সরকার আছে, বলে দিছে আপনার এলোমেলো লিখলে কলম ভেঙে দিবে, বলে দিছে। তো এটা ধমক না? এটা ধমক না? ও আচ্ছা আচ্ছা, অন্য পত্রিকা হাউসে গিয়ে লিস্ট দিয়ে আসে না, এর চাকরি খান বলছে না, বলছে না? তো এটা ভীতি কাজ করে না? এখন 21 টিভিতে যদি ছাত্ররা ঢুকে তাফালিং করে, কি করবেন আপনি? লাঠালাঠি করবেন? সাংবাদিক লাঠালাঠি করে, তাক তো আপনার তো হাত ভেঙে দিতে চাইছে, কলম ভেঙে দিতে চাইছে, কি করবেন? এটা একটা ইনডাইরেক্ট ধমক না? কি করবেন? তো সেলফ সেন্সরশিপ এমনি করে। ওই সরকারের গোয়েন্দা সংস্থা যদি কোনো একটা ধমক দেয়, তার তো একটা প্রতিকারের জায়গা আছে, যাওয়ার জায়গা আছে। কিন্তু এখানে আপনি কার কাছে কমপ্লেন করবেন? এই যে ঘটনাটা বলছে একটা ছেলে যে বললো, সে একটা স্টুডেন্ট, জীবনে একদিন সাংবাদিকতা করছে, সাংবাদিকতা বুঝে কি? জীবনে কোথাও কোনো জায়গায় একদিন চাকরি করছে? বুঝে যে একজন লোক কীভাবে চাকরি করে? বোঝে না তো। তো সে যখন বলে এই কথাগুলো, সে কিসের উপর ভিত্তি করে বলে? অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলে। সে কি বলেছে দেখেন, কথাটা শুনতে কেমন? স্বৈরাচারের পক্ষে যদি কেউ লেখে, তার কলম ভেঙে দেওয়া হবে। স্বৈরাচারের ডেফিনেশন সে কি দিবে? তার ডেফিনেশন আমার ডেফিনেশন মিলবে? যে তার কথা বিরোধিতা করবে তাকে সে স্বৈরাচার বলবে। এটা তো শেখ হাসিনাও বলতো, শেখ হাসিনা যা বলতো তার কোনো বিরোধিতা করা যাবে না, ওরা যা বলছে তার কোনো বিরোধিতা করা যাবে না, বিরোধিতা করলেই স্বৈরাচার। তো স্বৈরাচার কাকে বলে? তার কাছ থেকে তো আমি নতুন করে সংজ্ঞা শিখবো না। তার সঙ্গে তার কাছে, আমার সঙ্গে আমার কাছে, দুই জায়গায়। সে একটা গণতান্ত্রিক দেশে বাস করে, আমি একটা গণতান্ত্রিক দেশে বাস করি। তার বলার অধিকার আছে, আমারও বলার অধিকার আছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমিও তার কলম ভাঙতে পারবো না, সেও আমার কলম ভাঙতে পারবে না। আমি পারবো না ভাঙতে, আমি তার কলম ভাঙতে পারবো না। সেও যদি আমার কলম ভাঙতে আসে, তখন আমি দেখবো আমার কি করা লাগবে। আসুক না ভাঙতে, আসুক। আমি তো কথা বলতেছি, আমি আমার মতো বলতেছি, আমার কলম ভাঙতে আসুক না কেউ, দেখি না কি করি। ভাই আমি এই দেশে বাস করি, ওর চেয়ে বরং আমার অবস্থান ভালো, এই কারণে আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই। শুধু ট্যাক্স ইনকামই তো করে না, ট্যাক্স দেবে কোথেকে? ওর ইনকাম কি? চাকরি করে? তার ইনকামটা কি? তার বৈধ ইনকামটা কি দেখেন না আমারে। আমি তো আজকে 30 বছর ধরে ট্যাক্স দিই, 30 বছর ধরে আমি ট্যাক্স দিই ভাই। বৈধ ইনকাম আছে আমার একটা। আপনি ট্যাক্স দেন, গাড়িতে ওঠেন না, ওরা গাড়ি ওঠে। উঠে গাড়িতে উঠুক, ওই গাড়ির চাকা কয়দিন হাওয়া থাকে এটাও আমরা দেখবো। ওই হাওয়া কমতে কমতে যতদিন লাগবে, আল্লাহর রহমতে ততদিনে আমরা থাকবো বাচ্চা ইনশাল্লাহ। এই দেশে মরার সময় হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। এত সহজ না, এত সহজ। এই হাসিনাও মনে করতো, হাসিনার এক রাজপুত্র আসলো না, তাপসটা কি যেন নাম, ঢাকার রাজা হয়ে গেছিল, সেও অনেক কিছু মনে করতো। কোর্টে দাঁড়িয়ে বলতো এক চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি, বলার পর তার কেউ একটা কেস পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। বলছে তো যে এত পাওয়ারফুল লোক, কই পাওয়ারফুল? মনে হয় আমরা আছি এখন, আমরা তখনও ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ আগামীতেও থাকবো। কাজেই বাঙালির একটা সমস্যা জানেন কি? বাঙালির একটাই সমস্যা, যে বাঙালি থামতে জানে না। যখন বলতে শুরু করে থামতে জানে না। এই থামাটা শিখতে হবে, না হলে জনগণ একসময় শিখিয়ে দেয়। এত সহজ না দুনিয়াটা।